মানে তৃণমূল বিরোধী যে দলগুলো রয়েছে, যারা একটা সময় আপনাকে ঈশ্বরের আসনে বসিয়েছে এবং বলেছে আপনি সেই মুক্ত বাতাসটা আনতে পারেন, সেই দলগুলোকে আহ্বান করবেন আপনার সিটে যাতে আপনাকে জেতানো হয়? কারণ কি লড়াইটা তো গাঙ্গুলি বনাম চাকরি করবো। যারা ভালো মানুষ আছেন তারা যদি বোঝেন যে তাদের রাজনৈতিক দল সেই সিটে জিতবেন না, তাহলে সেই ভোটগুলো নষ্ট না করে আমি বলবো ওই দুষ্কৃতীদের দলকে না দিয়ে বিজেপিকে দিন। সিপিএম তো এর আগে বিজেপি এটা তো প্যাচে ফেলে দিতে পারেন। মানে সিপিএম তো এর আগে বিজেপিকে ভোট দিয়েছে বলেই তো বিজেপির পার্সেন্টেজ এত বেড়েছিল। এখন বিজেপির সাপোর্টার অনেক বেশি। আমার ধারণা 24-এ ওই সিপিএম এর ভোটটা বিজেপিতে গেলে ভালো হবে এটা বলছেন? না, হ্যাঁ, যেতেই পারে। সিপিএম তো এখন কোনো দিশা দেখাতে পারছে না। আপনি বড় কথা বলছেন, মানে সিপিএম এর বহু মানুষ তো আপনাকে সিপিএম হিসেবে বলতো। হ্যাঁ, বলতো। আমার সঙ্গে তো বামপন্থী লোকেদের যথেষ্ট যোগাযোগ এবং হৃদ্যতা সক্ষতা ছিল। আমি কোনোদিন বামপন্থী রাজনীতি করিনি। তাদের আশাভঙ্গ করছেন তো আপনি? তারা আশাভঙ্গ কিছু করছে না, তারা নিজেরাই নিরাশ। আমাকে আর আলাদা করে আশাভঙ্গ করতে হবে না। দেবাশিস দা, কি কাণ্ড হয়ে গেল! জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, স্ট্যালিন, লেনিনের সাথে তুলনা করছিলেন অনেকে, তিনি চলে গেলেন গেরুয়া বসন পরে জয় শ্রীরাম বলতে। না, একদম ঠিক। মানে ওনার তো একটা ব্যক্তিগত অধিকার আছে, মানে সেই জায়গা থেকে উনি ঠিক করেছেন। কিন্তু আমি আবার বলছি যে জাস্টিস গাঙ্গুলি হিসেবে উনি যা বলতে পারতেন, এখন বিজেপির নেতা হিসেবে অভিজিৎ গাঙ্গুলি হিসেবে আরো বেশি বলছেন তো। উনি যে কথাগুলো বলছেন, এটা আমি প্রথমেই বলেছি, উনি এখন রাজনীতিতে ওনার হাতে করি হচ্ছে, কিছু হয়তো আবেগ বেশি হয়ে যাবে, কিন্তু ওনাকে এটাও বুঝতে হবে যে বিজেপি এবং তৃণমূলের যে দ্বন্দ্বের আবহাওয়া তৈরি হয়েছে, সেখান থেকে সঠিক দ্বন্দ্বে কি উনি আসতে পারবেন, মানে সেটা ওনাকে দেখতে হবে। এবং আমি ওনাকে রিকোয়েস্ট করব যে ওনার যে সততা ছিল জাস্টিস হিসেবে, সেই সততা রাজনীতির ক্ষেত্রে উনি ডেফিনেটলি বজায় রাখবেন। কিন্তু পাশাপাশি একটা জিনিস ওনাকে মাথায় রাখতে হবে যে ওনার মতো অনেকে এরকম এসেছেন কিন্তু সেসবই থাকতে পারেননি। অবশ্যই অক্সিজেন সিলিন্ডার সাথে রাখতে হবে যাতে ওনারও কোনো রকম শ্বাসকষ্ট না। একদম অঙ্কন ডায়মন্ড হারবারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে আদৌ দাঁড়াবেন, যদি জাস্টিস গাঙ্গুলি এবং তার পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নওশাদ সিদ্দিকী, দুদিক থেকে যদি এরকমভাবে অপোজিশন আসে? দেখুন, প্রথম কথা বলছি, আমাদের প্রার্থী কে হবেন সেটা আমাদের সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড ডিসাইড একদম। কিন্তু বিষয় হলো খুব মজার ব্যাপার রয়েছে। এই যে 3 লাখ মার্জিনটা হয়েছিল অভিষেক ব্যানার্জির 2019 সালে, এই মার্জিনটা হয়েছিল 418 বুথে 90% ভোট পেয়েছিলেন। বাদবাকি জায়গায় কিন্তু 40%, 42% ভোট পাচ্ছেন। একদম 418টা বুথে উনি 90% ভোট পেয়েছিলেন। এই 418টা বুথেই সক্রিয় রয়েছেন শওকত এবং জাহাঙ্গীর, যাদেরকে আমরা মানে এই শাহজাহান বলি, মানে শাহজাহানের ভাই। এবার এই শওকত আর জাহাঙ্গীরকে যদি ওই জায়গাটাকে মেপে নেওয়া যায়, যে প্রার্থী হোক সভ্যবদ্ধ সমাজ থেকে তিনি জিতবেন। আর এখানে অভিজিৎ বাবুর তো ন্যাচারাল চয়েস, কারণ ন্যাচারাল চয়েস বিজেপি। কারণ 5ই জানুয়ারির পর থেকে সীতারাম ইয়েচুরি, ডি রাজাদের একটা বক্তব্য দেখেছেন, এই যে যারা দেশ বাঁচানোর, সংবিধান বাঁচানোর কথা বলছেন, সাংবিধানিক কাঠামো আঘাত পাচ্ছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে এক শব্দ বলেছেন। আর শেষে আমি একটা 10 সেকেন্ডে কথা বলে নিতে চাই। আপনি দেখেছেন অনুব্রত মণ্ডল ফিট হয়ে গেছেন। আগে যেমন ছিলেন, বলতেন আমার অনেক সুগার ছিল, খেতে পাচ্ছি না, উনাকে ওই যে গুড় বাতাসা, সুগার ফ্রি গুড় বাতাসা দেওয়া হয়েছে, ফিট হয়ে গেছেন। এই যে বডি ল্যাঙ্গুয়েজ করে ঘুরিয়ে যাচ্ছিল, আজকে বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে, দেখেছেন? সিবিআই বডি ল্যাঙ্গুয়েজ অলরেডি বদলে দিয়েছে, মানে টাচ করেছে। এবার উনি তো পিঠে খাওয়াতে ভালোবাসেন, এবার ওনাকে সুগার ফ্রি পিঠে দেওয়া হবে। সুগার ফ্রি পিঠে খেলে দেখতে পাবেন একদম ঝরঝরে ফিট হয়ে আসবে। সিবিআই নেবে এখানে যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে, যাদের সুগার, প্রেশার কি সব গন্ডগোল হয়ে যায়, সেই সমস্তগুলোকে সব, যেমন অনুব্রত মণ্ডল আজকে শরীর ঝরিয়ে একদম ফিট হয়ে গেছেন। সুস্থ থাকতে হলে রোগা থাকতে হবে, সুগার প্রেশারের ঝামেলা নিলে চলবে না। তেমনি অনুব্রত মণ্ডলের মতো একদম সোজা ফিট করে দেওয়া হবে শাহজাহানকে। একদম রাজপুত্র, তোমার কাছে আসার আগে, যেহেতু অঙ্কন এই বক্তব্যটা লাগাতার বললো, এবং অবশ্যই বিজেপির ফাইনাল লিস্ট সেটাতে আদৌ জাস্টিস গাঙ্গুলির নাম থাকে কি না থাকে এটা একেবারে তাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ডায়মন্ড হারবার নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শুনে নি, এবং তারপর তোমার কাছে এসছে এবং বাকিদের কাছেও একদম নির্ধারিত টাইম দেবো, শুনেন। যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি? একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য, মানে একেবারে। না, আমি জানি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি?
আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম। আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করব না। এই আমি narrative- আলোচনা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। এদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া দেবো? রাজপুত্র একজন দুষ্কৃতিকারীকে নিয়ে আলোচনা করতে চান না, সেই দুষ্কৃতিকারী কে ওনার কথায় তুমি শুনলে? কথার উত্তর না দিয়ে বলবো উনি না, না, ওনার ফুল কথা- অফ কন্ট্রাডিকশন। আচ্ছা। উনি হচ্ছেন ফুল অফ কন্ট্রাডিকশন। 30 seconds। একবার বলছেন অহিংস আন্দোলন করব, একবার বলছেন বুলডোজার চালাবো, ফুল অফ কন্ট্রাডিকশন। আর নিজেকে ফালতু লোক তো উনি নিজেই বলেছেন আমি এ কাজ করবো না, আমি ওনাকে কেন ফালতু লোক বলবো? আমি শুধু বলবো ওনাকে মিসইনফর্ম ভদ্রলোক মিসইনফর্ম। ভদ্রলোক চেনেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো কে। আমি বলে দিচ্ছি বিজেপি বুঝে গেছে, ওনার বোঝাটা বাকি আছে। আগামী এই নির্বাচন তো এসেই গেল, এই নির্বাচন আর আগামী 2026-এর নির্বাচনের মধ্যে বুঝে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও বুঝবেন, এবং সেই সমস্ত তাম রাজনৈতিক দল যারা পরিযায়ী পাখির মতন এসে পশ্চিমবঙ্গে রাজনীতি করছে তারা সবাই বুঝে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জিনিস। তোমার কাছে 2 সেকেন্ড বাকি ছিল, তুমি হয়তো এটাও বলে দিতে পারতে আকাশে বাতাসে পজিটিভ এনার্জি নামটা মনে আছে অভিষেক অভিষেক ব্যানার্জি, ব্যানার্জি। তোমার আরেকটু হয়তো নম্বর বাড়তো। সেই হ্যাঁ, এক পয়েন্ট হয়তো তুমি কম হলো। আমি অরিন্দম আচার্য আপনার কাছে যেতে চাই। অরিন্দম বাবু, আচ্ছা 10 সেকেন্ড। আমার যেটা মনে হয়েছে অভিজিৎ বাবু খুব সুচিন্তিতভাবে এই জায়গাটা তুলেছে। না, মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি appreciate করছেন। উনি সেই পুরনো ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, মানে উনি একদিকে মমতা ব্যানার্জিকে তুলেছেন আর একদিকে অভিষেক ব্যানার্জিকে নামিয়েছেন। মানে তৃণমূলের না, মধ্যে যে এটাও কি দ্বন্দ্বটা- কুরুচিকর নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দলের জেনারেল সেক্রেটারি, তাকে কখনো তালপাতা সেবাই বলছেন, একেবারে কখনো একেবারে দুষ্কৃতী সেটা তো বলছেন। আমি বলছি যে উনি রাজনীতিতে এখন নতুন এসেছেন, সেই জায়গাটা থেকে এখনো সেই জিনিসটা রয়ে গেছে। কিন্তু উনি যেটা করার চেষ্টা করেছেন যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামিয়েছেন আর একদিকে মমতা ব্যানার্জিকে উঠিয়েছেন। মানে তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বটাকে কিন্তু উনি আবার উস্কে দিয়েছেন, যেটা ওনার ভোট রাজনীতিতে খুব কাজে আসবে। ঠিক আমি একবার অরিন্দম বাবু এবং সুস্মিতাদির কাছে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ যে পার্টটা, যেটা আবারও বলছি, দুয়ারে অপপ্রচার ক্যাম্পেইন, নতুন ক্যাম্পেইন তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। এই দুয়ারে অপপ্রচারটা কি না, দেখো এই যে লোকটি বিজেপির হয়ে এতদিন ধরে রায়গুলো দিয়েছে, দেখো এই লোকটির 80% মামলাই তো রিজেক্ট হয়ে গেছে, ভুল। এবং এইটা বিশেষজ্ঞ আইনজ্ঞরা বারবার বলছেন, কিন্তু আপনারা বিভ্রান্ত যাতে না হন, আমি আবারও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই প্রশ্নটা করেছিলাম। উনি কি বলেছেন? 80% যে ভার্ডিক্ট, ওনার নাকি সমস্ত ক্যান্সেল হয়ে গেছে। এই নিয়ে একবার শুনবো এবং বাকি দুজনের কাছে শেষ বক্তা হিসেবে নিয়ে নেব রিয়াকশন। বিভিন্ন লোকে মেসেজ করছে এবং পোস্ট করছে একটা জিনিস, তৃণমূলের একটা বড় অংশ থেকে, আমি নির্দিষ্টভাবে বলছি, আপনার 80% রায়ের উপর নাকি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হয় সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়েছে, নয়তো বাতিল হয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আপনি যদি ব্যাখ্যা করে বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো রায় আমার এখনো পর্যন্ত স্টে হয়ে পড়ে আছে মাত্র 2টো, আর 16টা মামলা 19টা মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে আবার পুনর্বিচারের জন্য ডিভিশন বেঞ্চের কাছে। সুপ্রিম কোর্ট তো ওখানেই খারিজ করে দিতে পারতো 19টা মামলা, করে দিত। 19-এর অ্যাপিলেন্ট কে ছিল? স্টেট ছিল, স্টেটেরই তো হার হয়েছে। এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন, কিছু বড় উকিলের আশকারা পেয়ে সোজা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট তাদেরকে পাত্তাও দেয়নি। সুস্মিতাদি 30 সেকেন্ড। দেখো, অনেক সময় একটা জাজমেন্ট ফেভার না হলে সেটা তৃণমূলের আইনজীবীরা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে, আর সেটা হচ্ছে কি জাস্টিস গঙ্গোপাধ্যায়, মানে এক্স জাস্টিস গঙ্গোপাধ্যায় বা জাস্টিস মান্থার ঘর বয়কট করা, এগুলো দেখিয়ে দিয়েছে। কিন্তু যে কোনো মানুষের একটা অর্ডার পছন্দ না হলে হায়ার ফোরামে সে যেতেই পারে, এবং কি রিজেক্ট করেছে, কটা স্টে আছে, সেটা তো এক্স জাস্টিস গাঙ্গুলি নিজেই বলে দিলেন। আমার একটাই বিষয় যে টেকনিক্যাল কারণে যদি কোনো মামলা স্টেড হয়েও থাকে, তাহলে এটা কি ভুল যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে টাকা বেরিয়েছে? একদম আমার একেবারে সময় শেষ। অরিন্দম বাবুকে আমি শেষ জিজ্ঞেস করতে চাই, তিহারে পিঠে খাওয়া ভাবছেন ভালো না খারাপ হবে? আমি তো মনে করে থাকি এই ধরনের দুষ্কৃতীদের চরম শিক্ষা দেওয়া দরকার, এবং তাদের সাথে যারা রয়েছে তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন না নিলে, আজকে আমি বলছি যে সত্য চিরকাল জিত হয়, মিথ্যে জিত হয় না। শেষ করছি একটা কথা বলে, আপনি বলুন তো, তদন্ত না হলে 13 কোটি টাকার সম্পত্তি আজকে হাজরা এলাকায় বেরোলো কোত্থেকে? একদম বলুন আজকে। আমি বলবো, শুধু নয়, আমি এইটা নিয়ে লাগাতার কথা বলবো, কিন্তু আমার এখন মন চায় জানতে কবে সন্দেশখালীর শাহজাহান তিহারে যাবে পিঠে খেতে। আপনারাও দিন গুনুন, মধ্যরাতে পিঠে খেতে শাহজাহানকে ডাকা হয় কিনা সিবিআই দপ্তরে জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে।